সেকেন্ড ক্লাসে রিপিটেশন হয়েছে। আজকে তোমাদের ইকোনমিক্স একদম ফার্স্ট পার্টে আমরা কি পড়েছিলাম? ফার্স্ট পার্টে আমরা পড়েছিলাম 5 years plan. 5 ইয়ার্স প্ল্যান, তাই তো? 5 ইয়ার্স প্ল্যানের উপর তোমাদের একটা এক্সামও হয়ে গেছে অলরেডি। আচ্ছা দেখো, আজকে আজকে তোমাদের একটা তোমাদের আমি বলেছিলাম যখন ইকোনমিক্স প্রথম দিন পড়িয়েছিলাম, ইকোনমিক্সের একটা পার্ট হচ্ছে 5 ইয়ার্স প্ল্যান, আর একটা পার্ট যেটা তোমাদের খুব বিশেষ করে আসে এবং সেখান থেকে একটু কনসেপচুয়াল কোশ্চেন আসে, সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। আজকে আমরা মাইক্রো ইকোনমিক্স পড়বো, ঠিক আছে? মাইক্রো ইকোনমিক্সের নাম একটা পার্ট ধরে আমরা এগোচ্ছি। মাইক্রো ইকোনমিক্সের অনেকটা পয়েন্ট অফ ভিউ আছে। আজকে আমরা একটা পার্ট দিয়ে শুরু করছি। মাইক্রো ইকোনমিক্সকে আমরা প্রথম যে দুটো ভাগে ভাগ করব সেটা হচ্ছে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কিংবা স্মল। মাইক্রো মানেই জিনিসটা স্মল, কিন্তু তার মধ্যেও দুটো পার্ট আছে, যেখানে আমরা একটা ফার্ম বা ছোটোখাটো কোনো ফার্মের আমরা ইনকাম নিয়ে ডিসকাস করি, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল বা স্মল পার্ট। আর একটা পার্ট হচ্ছে ম্যাক্রো, ঠিক আছে? সেটা হচ্ছে মানে এটা হচ্ছে ন্যাশনালি জিডিপি, ন্যাশনাল ইনকাম, নেট ট্যাক্স, এগুলো যেটা একটা কান্ট্রি বেসিসে কালেক্টেড হয়, সেই পার্টটা, ঠিক আছে? দেখো, এই কথাটা ডিম্যান্ড, ডিম্যান্ড কথাটা আমাদের এই মাইক্রো ইকোনমিক্সের একটা মানে সব থেকে বেসিক টার্ম। ডিমান্ড অ্যাকচুয়ালি কি? দেখো, একটা কাস্টমার বা কনজিউমার, ঠিক আছে, তার যে দুটো জিনিস মিলিয়ে হয়, তার যে ইচ্ছা একটা প্রোডাক্ট বাই করার, ঠিক আছে, আর প্লাস তার অ্যাবিলিটি, এই দুটো মিলিয়ে তৈরি হয় কিন্তু কোনো ইকোনমিক্সের ডিমান্ড, ঠিক আছে? দুটোই সমানভাবে জরুরি, একটা হচ্ছে তার ইচ্ছা এবং একটা তার অ্যাবিলিটি। আচ্ছা দেখো, এই ডিমান্ড কথাটা আমরা একটা সাধারণভাবে, একদম সাধারণভাবে দেখো, যদি প্রাইস ইনক্রিজ করে তাহলে ডিমান্ড কমে যায়, ঠিক আছে? এটা হচ্ছে একদম তোমাদের এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে ল অফ ডিমান্ড, ঠিক আছে? অ্যান্ড ভাইস ভার্সা। মানে কি, তোমাকে জিজ্ঞেস করবে যে, এটা খুব সাধারণ ধারণা, যে ল অফ ডিমান্ড মানে তোমাকে স্টেটমেন্টটা দিয়ে দেবে, অ্যাজ দ্য প্রাইস ইনক্রিজেস দ্য কোয়ান্টিটি অফ ডিমান্ড ডিক্রিজেস অ্যান্ড ভাইস ভার্সা। এটাকে কি বলে, ঠিক আছে? এই এই জিনিসটাকে বলে কিন্তু ল অফ ডিমান্ড। এই ল অফ ডিমান্ডটা কিন্তু এসএসসিতে খুব ইম্পর্টেন্ট, ওকে? আচ্ছা দেখো, সাধারণত আমাদের এই বা এই জায়গাটা থেকে আর একটা রকমের প্রশ্ন আসতে পারে, যে তোমার সাথে তোমার ডিমান্ডের ক্ষেত্রে প্রাইস আর কোয়ান্টিটি ডিমান্ড যেটা, তাদের কি রকম রিলেশন। তোমরা সেক্ষেত্রে কিন্তু এটা মনে রাখবে, এটা ইনভার্স রিলেশন, ঠিক আছে? একটা বাড়লে আর একটা অবশ্যই কমে যায়, ঠিক আছে? এটা তোমরা নোট ডাউন করে রাখো, এটা ইনভার্স রিলেশনশিপে আছে। আচ্ছা দেখো, এটা ডিমান্ড কার্ভ। ডিমান্ড কার্ভটা খুব ভালো মতো খেয়াল করো। আমরা যখন ধরো আহ, এই দিকটা উম, নিচে নিচে যেটা এক্স অ্যাক্সিস হরাইজন্টাল কার্ভিংটা আছে, হরাইজন্টাল দিক যেটা আছে সেটা হচ্ছে কোয়ান্টিটিকে ডিনোট করছে, আর যেটা ভার্টিক্যালি আছে সেটা প্রাইসকে ডিনোট করছে। তোমরা ফার্স্টে P1 এর ভ্যালু দেখো। P1 এর ভ্যালুটা যেখানে আমরা আগে অ্যাকচুয়ালি এই গ্রাফগুলো আঁকা হয় পয়েন্টগুলো নিয়ে, ভ্যালুগুলো নিয়ে, তোমাদের ভ্যালু মানে গ্রাফটা এঁকে এক্ষেত্রে ভ্যালুগুলোকে রিলেট করানো হচ্ছে। দেখো, যখন প্রাইস P1, ঠিক আছে, তখন যেটা কার্ভ থেকে এখানে আমরা পারপেন্ডিকুলার ড্র করছি সেটা হচ্ছে Q1। মানে এটা হচ্ছে P1 এ যদি কোয়ান্টিটি Q1 হয়, তুমি দেখো P2, ঠিক আছে, P2 যখন মানে প্রাইসটা ডাউন হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, প্রাইস ডাউন হয়ে আমাদের কোয়ান্টিটি ডিমান্ড বেড়ে যাচ্ছে। তার মানে তোমাকে এই প্রশ্নটা করে যে ডিমান্ড কার্ভের নেচার কিরকম। ডিমান্ড কার্ভের নেচার হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং, ঠিক আছে? তার মানে আমরা ডিমান্ডের আমি দুটো বৈশিষ্ট্য কি জানলাম, একটা হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং, একটা হচ্ছে কোয়ান্টিটির সাথে ইনভার্স রিলেশনশিপ। এটা মনে রাখা খুবই সহজ, এটার মধ্যে আপাতত কোনো জটিলতা নেই। দেখো, ডিমান্ড কার্ভের যে ফিচার, ডিমান্ড কার্ভের ফিচারগুলো আমরা কি পড়লাম, প্রথম দুটো তো আমরা পড়ে নিয়েছি, ডাউনওয়ার্ড স্লোপিং আর তাদের মধ্যে ইনভার্স রিলেশন আছে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই প্রপোর্শনটা কিন্তু মানে ভ্যারি করে, সবসময় সেম থাকে না। মানে কতখানি প্রাইস কমলে কতখানি ডিমান্ড চেঞ্জ হবে, এটা কিন্তু মানে এটা আমাদের সেই সায়েন্সের ফর্মুলার মতো নয় যে পি পি আর কোয়ান্টিটি মানে প্রাইস আর কোয়ান্টিটি ডিমান্ডটার
একটা ফর্মুলা সবসময় কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? এটা কিন্তু ভ্যারি করে। হুম? এটা কখনো সেম থাকে না। এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, এর মধ্যে আরেকটা কয়েকটা ডিটারমিনেন্টস চলে আসে, ঠিক আছে? সেটা হচ্ছে ধরো আমরা যে দুটো ডিটারমিনেন্ট নিয়ে কাজ করছি সেটা হচ্ছে প্রাইস আর কোয়ান্টিটি ডিমান্ড। এরপর এর সাথে ধরো যদি তোমার কোনো কনজিউমারের ইনকাম চলে আসে, ঠিক আছে? ধরো কনজিউমারের ইনকাম চলে আসলে কি হয় সাধারণত, আমাদের কনজিউমারের ইনকাম যদি বাড়তে থাকে, মানে আমাদের ধরো যদি ইনকাম বাড়তে থাকে তাহলে আমরা কি করবো, আমাদের চাহিদা বাড়বে জীবনে, আমরা স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়াবো, আমাদের ওই জন্য যে কোনো জিনিস বেশি পরিমাণে চাই। কিন এবং তাহলে একটা জিনিস দেখো, যদি আমাদের সরি, আচ্ছা, আমরা যদি সাধারণত প্রাইস বাড়ে, আমাদের কোয়ান্টিটি ডিমান্ড ডিক্রিজ করে, এটা তো বলেছিলাম ডিটারমিনেন্টের সাথে। আচ্ছা, ইনকাম অফ এ কনজিউমার। আচ্ছা দেখো, ধরো আমাদের ইনকাম বাড়ছে, তখন আমাদের এটা না একটু, আচ্ছা আচ্ছা দাঁড়াও, এটা একটা অন্য ক্ষেত্রে বলছি। এই যে এখানে যে লেখাটা উঠেছে, ঠিক আছে, এটার আগে একটা কথা বলে নিই। ধরো আমাদের ইনকাম বাড়ার সাথে সাথে সাধারণত ডিমান্ড বাড়তে থাকে, এবং ইনকাম কমে গেলে আমাদের ডিমান্ড কমে যায়, তাই তো? এটা তো খুব সাধারণ কথা। কিন্তু ধরো যখন আমাদের কিছু কিছু গুডসের ক্ষেত্রে কিন্তু এটা সত্য না, যেটা এখানে আমি দিয়েছি। সেটা দেখো ইনফেরিয়ার গুডস, মানে ধরো আমাদের ইনকাম কমে গেল, ঠিক আছে, তখন আমাদের কিন্তু ইনফেরিয়ার গুডস যেগুলোর কম দাম সেগুলোর ডিমান্ড বেড়ে যায়, ঠিক আছে? আর যখন আমাদের ইনকাম বেশি থাকে তখন কিন্তু এই ইনফেরিয়ার গুডসের চাহিদাটা আমাদের কমে যায়। তাহলে বুঝতে পারলে তো, ইনফেরিয়ার গুডস আর নর্মাল গুডসের ক্ষেত্রে আমাদের কিন্তু ইনকামের সাথে কোয়ান্টিটির ডিমান্ডের ডিফারেন্ট রিলেশন। এই জিনিসটা খুব ভালো মতো খেয়াল রাখবে যে এইগুলো সাধারণত আমরা কিন্তু কমন সেন্স থেকে উত্তর করতে পারি যে আমাদের যখন লাইফে টাকা বেশি থাকবে, চাহিদা বেশি তখন আমাদের চাহিদা বেশি হয়ে যায়, কিন্তু যখন আমাদের টাকা কমে যায় তখন আমাদের কোন জিনিস, কিছু জিনিস আছে জীবনে যেগুলো চাহিদা বেড়ে যায়, ঠিক আছে? এখানে নর্মাল গুডস, মানে আমি এখানে যে রিলেশনশিপটা দিয়েছি সেটা কিন্তু ইনফেরিয়ার গুডস এর ক্ষেত্রে, ঠিক আছে? তোমরা নর্মাল গুডস এর ক্ষেত্রে কিন্তু এতে ডাইরেক্ট রিলেশনশিপ আছে, এটা যখন পরীক্ষায় দেবে তুমি তখন সেটা খেয়াল করে করবে। এটা নোট ডাউন করে রাখো, এটা অনলি ফর এই রিলেশনটা ইনভার্স যখন এটা ইনফেরিয়ার গুডস এর ক্ষেত্রে, আর নর্মাল গুডস এর ক্ষেত্রে এটার কিন্তু ডাইরেক্ট রিলেশনশিপ। সবাই একটু নোট ডাউন করে নাও এটা, হ্যাঁ? নোট ডাউন করে রেখেছো? ম্যাম করছি। ওকে 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 ম্যাম আগের স্লাইডটা একবার দেখাবেন তো? ওকে, দেখো তো, দাঁড়াও, এটা ডিমান্ড কার্ভ ফিচার। হ্যাঁ ম্যাম। আচ্ছা আচ্ছা, ডিমান্ড কার্ভ ফিচার তো তোমরা একটা জিনিস মনেই রাখলে যে যত প্রাইস উঠতে থাকে তো ডিমান্ড ডিক্রিজ করতে থাকবে। এর আগের দেখো, এইটাতে যত প্রাইস ওপরে উঠবে তত, মানে এ ধরো আমি যদি আমার পয়েন্টারটা দেখতে পাচ্ছ, আমার যদি প্রাইস এখানে চলে যায় আমার কোয়ান্টিটি ডিমান্ড এখানে চলে আসবে একদম। আচ্ছা, একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল। আচ্ছা, তোমাদের এই স্লাইডের কাজ হয়ে গেলে বলবো, আমি নেক্সট যাব। হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা দেখো, এবার দেখো আমি তোমাদের কি বললাম যে এবার আমরা ধরো ডিমান্ড তো আমরা খুব সাধারণভাবে দেখলাম যে প্রাইস ইনক্রিজ করলে ডিমান্ড কমে যায়। এবার কিছু রিলেটেড গুডস আছে, ঠিক আছে? রিলেটেড গুডস কিরকম? রিলেটেড গুডস এর মধ্যে ধরো আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি, সেটা হচ্ছে একটা সাবস্টিটিউট, একটা হচ্ছে কমপ্লিমেন্টারি। আচ্ছা, সাবস্টিটিউট কি বলি? সাবস্টিটিউট মানে হচ্ছে ধরো একটার জায়গা যেখানে আর একটা চলে আসতে পারে, যেমন চা আর কফি, ঠিক আছে? তোমার ধরো আমরা এখানে যতজন আছি, এখানে কেউ চা খেতে ভালোবাসে, এখানে কেউ কফি খেতে ভালোবাসি, ঠিক আছে? কখনো চা এসে কফির ডিমান্ডটাকে কমিয়ে দিতে পারে না, তাই তো? এবার মানে এটা আলাদা আলাদা লোকের স্যাটিসফ্যাকশনের উপর ডিপেন্ড করে। এখানে ধরো যদি কি বলবো, যদি চায়ের প্রাইস বেড়ে যায়, ঠিক আছে, তখন তখন আমরা কি করব? এবার ধরো এক্ষেত্রে চায়ের প্রাইস বেড়ে গেল, ঠিক আছে, এবার আমরা ধরো যারা চা প্রেমী আছি, তখন কি হবে? তখন কফির ডিমান্ড বেড়ে যাবে, কারণ কফি যদি সস্তায় পাওয়া যায়, ঠিক আছে? কিন্তু এই জিনিসটা সবসময় ডিপেন্ড, মানে কয়েকটা মানে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ধরো ওয়েদারের উপর, ধরো আমরা যে ওয়েদারে আছি, আমাদের এখানে কেমন ধরনের প্রোডাকশন হচ্ছে, তারপর আমাদের এখানে মানে কি বলবো,
আমাদের সাইকোলজিক্যাল স্যাটিসফ্যাকশনটার উপর ডিপেন্ড করে কে কোনটা খেয়ে স্যাটিসফাইড হয় বেশি। ঠিক আছে, তবে একটার মানে এই সাবস্টিটিউট গুডস এর ক্ষেত্রে সবসময় একটার প্রাইস রাইজ কিন্তু আর একটা ডিমান্ডকে এফেক্ট করে। ঠিক আছে, আচ্ছা, আর আরেকটা হচ্ছে কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি মানে হচ্ছে ধরো যেটার একটা গুডস আর একটা গুডস এর উপর ডিপেন্ডেন্ট, যেমন পেন আর মানে পেন আর রিফিলের কথা বলতে পারো। ঠিক আছে, যে পেন মানে পেনের ধরো পেনের প্রাইস ইনক্রিজ করছে, তখন ধরো তোমার রিফিলের ডিমান্ড কি হবে, তোমাদের কি মনে হয় বলো? ম্যাম আরেকবার বলুন কোশ্চেনটা। ধরো আমি আগেরটা যেটা বললাম সেটা হচ্ছে তোমার সাবস্টিটিউট গুডস এর ক্ষেত্রে টি অ্যান্ড কফি। এবার ধরো টি অ্যান্ড কফি তো আলাদা আলাদা লোক আলাদা আলাদা রকম ভাবে খেতে ভালোবাসে। এবার সেক্ষেত্রে ধরো কফির দাম বেড়ে গেল, ঠিক আছে, তখন আমরা কি খুঁজবো? আমরা আমাদের ধরো যাদের ইনকাম বাউন্ডেড তারা খুঁজবো আমরা মানে আর একটা সাবস্টিটিউট গুডস খুঁজে নেবো, তাই তো? তাহলে একটার প্রাইস ইনক্রিজ আর একটা ডিমান্ডকে এফেক্ট করছে। এবার এখন যেটা বললাম সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি গুডস। কমপ্লিমেন্টারি গুডস মানে যখন আর একটা একটার সাথে রিলেটেড, দুটো মিলিয়ে একসাথে একটা জিনিস তৈরি হয়, যেমন পেন আর রিফিল। ধরো পেনের প্রাইস বেড়ে গেল, তখন কি হবে? রিফিলের রিফিলের ডিমান্ড ডিমান্ড বেড়ে যাবে। না ম্যাম, রিফিলের ডিমান্ড রিফিলেরও দাম বাড়বে তাহলে। না না, মানে ধরো আমি একটা সাইড বলছি, পেনের প্রাইসটা যদি বেড়ে যায় তখন রিফিলের ডিমান্ড কমে যাবে, কারণ ওরা তো কমপ্লিমেন্টারি গুডস, ওটা তো সাবস্টিটিউট নয়, বুঝলে? ওটা তো কমপ্লিমেন্টারি, মানে পেনের দাম বাড়ছে মানে অ্যাজ আ হোল পুরো বডিটার দাম বাড়ছে। ঠিক আছে, এই এখানে না একটুখানি তোমাকে ব্যাপারটা একটু বাড়িতে ভাববে, ঠিক আছে, বাড়িতে ভাববে। মানে তেলের দাম বেড়ে যাওয়া মানে চানাচুরের দাম বেড়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কি গুড বলো তো? কমপ্লিমেন্টারি গুড। হ্যাঁ, চানাচুর ঝুড়ি ভাজা সবের দাম বেড়ে যাবে, যেটা এখন হচ্ছে। যেটা এখন হচ্ছে, এখন তো যেটা হচ্ছে সেটাকে কি বলে তাহলে? কমপ্লিমেন্টারি। না না, মানে কমপ্লিমেন্টারি ইনফ্লেশন। থেকে বলছি না, মানে এখন যেটা হচ্ছে ধরো এই তেলের দাম বাড়ছে, সমস্ত কিছুর দাম বাড়ছে, সেটা অ্যাকচুয়ালি কি হচ্ছে? ইনফ্লেশন। ইনফ্লেশন ম্যাম হচ্ছে। মানে ধরো আমরা আগে সাপোজ 75 টাকায় যে তেল পেতাম, এখন সেই তেলটা পেতে গিয়েই আমাকে 95 টাকা খরচা করতে হচ্ছে, তাই না? এটাই হচ্ছে টাকার ইনফ্লেশন। দাম কমে যাচ্ছে। হ্যাঁ, টাকার দাম কমে যাচ্ছে। দাম কমে যাচ্ছে। আচ্ছা দেখো নেক্সট, ম্যাম তাহলে কমপ্লিমেন্টারি গুডসে কি হবে? একটার দাম বাড়লে অন্যটার দাম বাড়বে না কমবে? কমপ্লিমেন্টারি গুডসে দেখো, কমপ্লিমেন্টারি গুডসে সেটা ডিপেন্ড করছে ধরো পেনের প্রাইস রাইজ করলে, ঠিক আছে, তখন রিফিলের মানে পেনের দাম না, রিফিলের ডিমান্ড কমে যাবে। আর ও যেটা বললো, মানে আরেকজন যে তেল চানাচুরের ব্যাপারটা বললো, ওখানে দুটোই কিন্তু প্রাইসের কম্পেয়ার করা হয়েছে। ঠিক আছে, এখানে একটার প্রাইস ইনক্রিজ করলে আর মানে সবসময় ডিমান্ড কার্ভটা, ডিমান্ড যেটা বুঝবে সেটা হচ্ছে প্রাইস আর ডিমান্ড। ঠিক আছে, প্রাইস আর ডিমান্ড এই দুটোকে রিলেট করতে হবে। তোমার পেনের প্রাইস যদি বাড়ে, পেনের যদি প্রাইস বেড়ে যায়, তাহলে ওর সাথে যে কমপ্লিমেন্টারি প্রোডাক্ট তার ডিমান্ড কমে যাবে। ঠিক আছে, আচ্ছা, মানে এটা ঠিক নেই, এটা সবাই মানে তোমরা ঠিক আমি তোমাকে বোঝাতে পারলাম না। দেখো আবার বলছি, ধরো পেনের প্রাইসটা বাড়ছে, ঠিক আছে, পেনটা তৈরি হয় কি দিয়ে? একটা প্লাস্টিক বডি প্লাস রিফিল, তাই তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। এবার দেখো পেনের যদি প্রাইস বাড়ে, ঠিক আছে, তার মানে কি অ্যাজ আ হোল প্রত্যেকটা জিনিসের তোমার প্রাইস বাড়ছে, তাই তো? মানে ওর একটা হ্যাঁ ম্যাম। পেনের প্রাইস বাড়া মানে একটা অ্যাজ আ হোল পুরো বডিটার প্রাইস বাড়া, ঠিক আছে, তখন তোমার মানে রিফিলের ডিমান্ড কমে, রিফিলের ডিমান্ড কমে যাবে। ঠিক আছে, রিফিলের ডিমান্ডের বদলে সবাই চাইবে না তোমার পেনটাই, গোটা পেনটাই কিনে নেবে। ঠিক আছে, তোমার তো অ্যাজ আ হোল মানে প্রাইস দুটোরই ইনক্রিজ করছে, না হলে একটা কোনোভাবে ইনক্রিজ করে না। ঠিক আছে, প্রাইস দুটোরই ইনক্রিজ করছে, তখন রিফিলের ডিমান্ড ওরা কমিয়ে ডাইরেক্ট ওরা মানে ডাইরেক্ট কাস্টমার কনজিউমাররা পেন বাই করার চেষ্টা করবে। মানে দুটোরই প্রাইসকে চিন্তা করবে না, একটা প্রাইসের সাথে একটা কোয়ান্টিটিটাকে রিলেট করার চেষ্টা করো। আচ্ছা দেখো,
আচ্ছা, তোমাদের ধরো এখানে আর একটা ব্যাপার বলি। ধরো তোমাদের যে এই রিলেটেড গুডস পড়ানোর ক্ষেত্রে একটা ব্যাপার বললাম, একটা ব্যাপার বলিনি, সেটা হচ্ছে একটা তো বললাম ধরো আমরা যে ওয়েদারে থাকি বা আমাদের কাছাকাছি যে ওয়েদার, সেখানে যেটা প্রোডাকশন হয় সেটার ওপর খানিকটা ডিপেন্ড করে যে আমাদের কেমন সেই জিনিসটা পড়ছে। যেমন আমাদের কাছে চাটা অ্যাভেলেবেল, অনেকটা অ্যাভেলেবেল, কফিটা থেকে, ঠিক আছে। এছাড়া আমাদের সাইকোলজিক্যাল স্যাটিসফ্যাকশন, আমাদের টেস্ট, এগুলো ডিপেন্ড করে। এছাড়া হচ্ছে একটা ইউটিলিটি বলে ব্যাপার আছে। হ্যাঁ, ধরো ধরো তোমার খুব তেষ্টা পেয়েছে, ঠিক আছে। এবার তুমি একটা কোনো জুস, মানে জুস নিলে, ঠিক আছে। প্রথমবার তোমার ওই তৃষ্ণার মুহূর্তে জুসটা ধরো তোমাকে যে স্যাটিসফ্যাকশনটা দিল, ঠিক আছে। প্রথম গ্লাসটা ধরো তুমি পরপর 3 গ্লাস খেলে, ঠিক আছে। প্রথম গ্লাসটা খেয়ে তোমার যে স্যাটিসফ্যাকশনটা এলো, সেকেন্ড গ্লাসটাকে কি সেম স্যাটিসফ্যাকশন আসে? আর থার্ড গ্লাসটাকে কি মানে প্রত্যেকটা গ্লাস খাওয়ার পর কি তুমি সেম স্যাটিসফ্যাকশন পাও? যেটা প্রথমবার পেয়েছিলে সেটা কি সেকেন্ড বার পাও? এটা না হয় ম্যাম, না। কমতে থাকে। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে এটাকে বলা হয় ইউটিলিটির, মানে ল অফ ডিমিনিশিং ইউটিলিটি, ঠিক আছে। ধরো আমরা প্রত্যেক সময় আমাদের যে ইউটিলিটি হয় সেই জিনিসটা আমাদের প্রত্যেক সময় কমতে থাকে, ঠিক আছে। ধরো প্রথমবার যদি আমাদের 100% স্যাটিসফ্যাকশন আসে, দ্বিতীয়বার ধরো 80% এলো, কিন্তু তৃতীয়বার তখন তোমার তৃষ্ণাটা অনেকটাই বুঝে গেছে, ঠিক আছে। এই সময় তোমার ওই জিনিসটা, মানে ওই প্রোডাক্টটার ইউটিলিটি কিন্তু অনেক কমে যায়। তো মানে এই থার্ড টাইম এসে কিন্তু তোমার ইউটিলিটিটা একদম ধরো 30 কিংবা 20 এরকম হয়ে গেছে। তাহলে সময়ের সাথে সাথে কোনো জিনিসের ইউটিলিটিটা কিন্তু ডিমিনিশ করে যায় সাধারণত। এক্সেপ্ট দুটো ব্যাপার আছে, কি বলো তো, কেউ বলতে পারবে? দুটো জিনিসের ইউটিলিটি যতই তুমি খাও তোমার কমবে না। ওয়াইন। হুম, বলো, কেউ বলতে চাইলে বলো। বলছে ওয়াইন। হ্যাঁ, মানে অ্যালকোহল আর মানি, এই দুটো যতই ইউটিলিটি হতে থাকুক আমাদের মানে লাইফে কোনোদিন এর তৃষ্ণা মিটবে না, ঠিক আছে। এর ইউটিলিটি সবসময় বাড়তে থাকবে। এটা হচ্ছে ল অফ ডিমিনিশিংকে কি বলবো, কন্ট্রাডিক্ট করে। অ্যালকোহল আর মানি কিন্তু সবসময় আমাদের প্রত্যেকবার আমাদের স্যাটিসফ্যাকশনটাকে আরো বাড়িয়ে দেয় কমানোর থেকে, ঠিক আছে। আচ্ছা দেখো, আচ্ছা ম্যাম, এইটা লিখে রাখবো তাহলে কিভাবে লিখবো? কোনটা? এই যে এই ল অফ কি একটা বললেন না এইমাত্র? ও, ল অফ ডিমিনিশিং কি করে লিখতে পারো? আমি আমি ধরো আমি যখন পড়েছিলাম, ঠিক আছে, আমি এরকমই একটা উদাহরণ দিয়ে কিছু পড়েছিলাম, ঠিক আছে। তুমি ডেফিনেশন চাইলে তুমি গুগল করে দেখতে পারো। আর যদি আমি কিছু একটা এক্সাম্পল দিয়ে লিখে নিচ্ছি। যাও একটা, এই যেমন একটা এক্সাম্পল পেলাম এই মাত্র, এটা দিয়ে লিখে নিচ্ছি। হ্যাঁ, এই এক্সাম্পলটা ধরো, বা যখন তুমি ধরো 1 2 3 তিনটে গ্লাস করো, ঠিক আছে। প্রথমবারে লিখে রাখো মানে হাই স্যাটিসফ্যাকশন, সব থেকে স্যাটিসফ্যাকশনটা হাই, ঠিক আছে। তারপরে আচ্ছা আমি একটা জায়গায় খাতায় লিখে তোমাদের পাঠিয়ে দেবো, ঠিক আছে। ধরো আচ্ছা। তারপরে ধরো 100 থেকে যখন আমরা 70-এ নামলাম, ঠিক আছে, তখন তো ইউটিলিটিটা কমে গেল জিনিসটার। তখন ধরো যেটা কমলো সেটাকে বলে মার্জিনাল ইউটিলিটি, মানে ওটা তোমার কমে গেল, ঠিক আছে, কতটা কমে গেল। আর তারপর হচ্ছে লাস্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে টোটাল ইউটিলিটি মানে ধরো 3 গ্লাস খেয়ে তোমার মধ্যে যতটা হাইয়েস্ট, মানে হাইয়েস্ট যে স্যাটিসফ্যাকশনটা তোমার মধ্যে এলো সেটা হচ্ছে টোটাল ইউটিলিটি। প্রত্যেকটা কমোডিটির কিন্তু এরম ইউটিলিটি বিচার করা হয়। আর এর মধ্যে একটা জিনিস মনে রাখার, যেটা বললাম তোমাকে, যে কোনো টাকা বা মদের ক্ষেত্রে কিন্তু এটা উল্টো নেচার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যাই। হ্যাঁ হ্যাঁ। ওকে, দেখো ডিটারমিনেন্টস অফ ডিমান্ডস এর আমি ডিটারমিনেন্টস কি কি বলেছিলাম, একটা হচ্ছে প্রাইস, তাই তো। প্রাইস ইনক্রিজ করলে তোমরা খুব ভালো মতো এখন বুঝে গেছো তো ডিমান্ড ডিক্রিজ করে যাবে, আর এটা ভাইস ভার্সা। একটা হচ্ছে ইনকাম অফ কনজিউমার, আচ্ছা এটা পড়ালাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাঁড়াও। আচ্ছা, এরপর হচ্ছে ডিমান্ডের সাথে কোরিলেটেড যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সাপ্লাই, ঠিক আছে। সাপ্লাই কি? সাপ্লাই বলছে ধরো কোনো একটা ফার্ম
মানে কোনো একটা প্রোডাক্টের ডিমান্ড দেখে যে পরিমাণ প্রডিউস করে সেটাই হচ্ছে সাপ্লাই। ধরো কোনো কিছুর ডিমান্ড খুব বেশি আছে, তখন কিন্তু কোনো একটা ফার্ম সব থেকে বেশি পরিমাণে সেটা, বা কোনো একটা জিনিসের প্রাইস খুব বেশি আছে তখন কিন্তু, এবং সেটা ডিমান্ডও আছে, তখন কিন্তু সব থেকে বেশি পরিমাণে প্রোডাকশন দেওয়ার চেষ্টা করে তাদের প্রফিটটাকে ম্যাক্সিমাম করার জন্য, তাদের যাতে ম্যাক্সিমাম টাইম প্রফিটটা হয়। তাই এই সাপ্লাই জিনিসটাও কিন্তু আমাদের ইকোনমিক্সের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে কিন্তু দেখো এই এই যে ব্যাপারটা দেখো, হোয়েন প্রাইস ইনক্রিজেস কোয়ান্টিটি অফ সাপ্লাই ইনক্রিজেস, ঠিক আছে, টু ম্যাক্সিমাইজ দেয়ার প্রফিট, অ্যান্ড হোয়েন প্রাইস ডিক্রিজেস কোয়ান্টিটি অফ সাপ্লাই ডিক্রিজ। মানে এটা হচ্ছে কিন্তু ডাইরেক্ট রিলেশন, এটাও কিন্তু তোমরা নোট ডাউন করে রাখো, প্রাইসের সাথে কিন্তু সাপ্লাইয়ের ডাইরেক্ট রিলেশন। ঠিক আছে, কারণ আমি তোমাদের বোঝালাম যে যখন দাম বেড়ে যায় তখন কোনো কিছুর সেই ফার্মটা বেশি পরিমাণে প্রোডাকশন করে, যাতে তাদের ধরো একটা জিনিস থেকে 2 টাকা প্রফিট হচ্ছে, এবার যত মাল্টিপেলে সেই 2 করতে পারবে ততই তো তার প্রফিটটা বাড়বে। এটাই তো হচ্ছে একটা ফান্ডা না। এটা কিন্তু ঠিক ডিমান্ডের উল্টো, এটা হচ্ছে ডাইরেক্ট রিলেশনশিপ আছে। এটাকে কিন্তু ল অফ ডিমান্ড, ল অফ সাপ্লাই বলে। এটা আমি লিখিনি ল অফ সাপ্লাই, এটাকে লিখে রাখো ল অফ সাপ্লাই বলে। এর আগেরটাকে যেমন ল অফ ডিমান্ড থেকে, কিন্তু ল অফ ডিমান্ডটা আমি অনেকবারই পেয়েছি পরীক্ষায়, সেম জিনিস। আচ্ছা দেখো এটা হচ্ছে সাপ্লাই কার্ভ। ঠিক আছে, সাপ্লাই কার্ভটা কি, দেখো যত প্রাইসটা বাড়ছে মধ্যে একটা P1টাকে ঠিক মধ্যখানে নেওয়া আছে, দেখো P1 P2 যত প্রাইসটা ইনক্রিজ করছে তত আমাদের সাপ্লাই কি, সাপ্লাই তত বাড়ছে। এটা তার মানে কি আপওয়ার্ড স্লোপিং। ঠিক আছে, এই কার্ভটার নেচার হচ্ছে আপওয়ার্ড স্লোপিং। ঠিক আছে, আচ্ছা এইটা দেখো এক্সপানশনের কন্ট্রাকশন দেখিয়েছে যে যখন প্রাইস ইনক্রিজ করে তখন সাপ্লাই কিভাবে মানে তখন গ্রাফটা কিভাবে ঊর্ধ্বমুখী হয়ে যায়, আর যখন প্রাইসটা ডিক্রিজ করে তখন কেমন নিম্নমুখী হয়ে যায়। এটা হচ্ছে মানে এই কন্ট্রাক্ট আর এক্সপানশনটা কিন্তু কোনো একটা কমোডিটিসের ক্ষেত্রে লক্ষ্য রাখা হয়। ঠিক আছে, এই আমি কিছুদিন আগে মানে ধরো গত লকডাউনে একটা মার্কেটিং এর কোর্স করেছিলাম। সেখানে মার্কেটিং কোর্সে এটা শেখাচ্ছিল যে ধরো কোনো একটা প্রোডাক্ট, ধরো তুমি যদি কোনো কোম্পানির হয়ে মার্কেটিং এর কাজ করো, কোনো জিনিস কোনো ধরো যারা ভিউয়াররা কেমন রেসপন্স করছে সেটা এরকম করে কিন্তু মাপার হতো, মানে কোনটার ডিমান্ড বেশি, মানে আলটিমেট তুমি যদি কোনো পেজের হয়ে কাজ করো, আলটিমেট পেজে কতজন ভিউ করে যাচ্ছে, কোন জিনিসটা বারবার করে চেক করছে, সেইগুলোকে কিন্তু আমাদের রিপোর্ট করাতে হতো। এই জিনিস তাই এই কোন একটা মানে ইকোনমিক্সের ক্ষেত্রে এই ডিমান্ড আর সাপ্লাই কার্ভটা কিন্তু খুব একটা জরুরি বিষয়। আচ্ছা দেখো সাপ্লাই কার্ভের ফিচার কি, সাপ্লাই কার্ভের ফিচার তোমরা একটা বলে দাও, আপওয়ার্ড স্লোপিং, তাই তো, একটা আপওয়ার্ড স্লোপিং আর একটা হচ্ছে ডিরেক্ট রিলেশনশিপ। আর সেটা ডিমান্ড কার্ভে কি ছিল, ডাউনওয়ার্ড স্লোপিং আর ইনভার্স রিলেশনশিপ, তাই তো। এবার এখানেও আর একটা থার্ড নেচারটা প্রত্যেকের সেম, সেটা হচ্ছে প্রপোর্শন আর নট ইকুয়াল, মানে এই যে ডিক্রিজ করছে বা ইনক্রিজ করছে এই প্রপোর্শনটা কিন্তু সেম না। ঠিক আছে, এই ধরো তোমরা যেমন বয়েলস ল, চার্লস ল এরকম পড়েছিলে যে পিভি ইজ ইকাল টু কনস্ট্যান্ট, এখানে কিন্তু এই প্রাইস কোয়ান্টিটি ডিমান্ড বা প্রাইস কোয়ান্টিটি বা সাপ্লাই কোয়ান্টিটি এই দুটো কিন্তু মানে এই দুটোর একটা প্রোডাক্ট বা এই দুটোর ডিভাইড বা এই দুটোর যে আলটিমেট অপারেশনটা কিন্তু কোনোভাবে ফিক্স না। ঠিক আছে, এগুলো ভ্যারি করে, প্রত্যেকটা আলাদা আলাদা সময় আলাদা আলাদাভাবে ভ্যারি করে। আচ্ছা দেখো ডিটারমিনেন্টস অফ সাপ্লাই। আচ্ছা আমরা এই প্রাইসটাকে, ঠিক আছে, প্রাইসটাকে তখন ডিমান্ডের সময়ও কিন্তু একটা ডিটারমিনেন্টস হিসেবে পেয়েছিলাম, এর সাথে প্রাইসের সাথে কি ডাইরেক্ট রিলেশনশিপ আছে, তাই তো। এরপর দেখো কস্ট অফ প্রোডাকশন যদি ইনক্রিজ করে তাহলে কি হবে, আমাদের সাপ্লাই কমে যাবে। এটা তো খুব স্বাভাবিক, যদি ধরো কোনো সময় আমাদের কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাচ্ছে, কস্ট অফ প্রোডাকশন নানা কারণে বাড়তে পারে, ধরো ট্রান্সপোর্টের প্রবলেম, ধরো এখন যেটা হচ্ছে, ঠিক আছে, এখন কস্ট অফ প্রোডাকশন যে কোনো কিছু বেড়ে গেছে এখনকার পরিস্থিতি, এখন ওই জন্য সাপ্লাই কমে যাবে। ঠিক আছে, এইটাও কিন্তু ডাইরেক্ট রিলেশনশিপ। এটা তোমার এই জিনিসগুলো না তোমরা খুব ভালোভাবে মানে একদম মাথায় ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করবে যে কোন জিনিসটার সাথে কোন জিনিসটা, কারণ এত ইনক্রিজ ডিক্রিজ এত কিছু তোমরা মনে রাখতে পারবে না। তুমি ভাববে যে কস্ট অফ প্রোডাকশন যদি বেড়ে যায়, আমার কাছে যদি ফিক্সড মানি থাকে তাহলে আমি কি করব, আমার সাপ্লাই কমাতে হবে কারণ আমার প্রোডাকশন কমে যাবে, তাই তো। এরকম ভাবে মনে রাখবে। ম্যাডাম এটা আরেকবার বলবেন, আমি বুঝলাম না এটা। আচ্ছা দেখো ধরো তুমি একটা
তুমি ধরো তোমার কোনো গার্মেন্টসের বিজনেস আছে, তোমার গার্মেন্টস আসার জন্য তো বাইরে থেকে কোনো কাঁচামাল আসবে, ধরো যেখানে বাইরে থেকে সুতো, বাইরে থেকে নানা রকম জিনিস সেগুলো আসতে লাগবে, কিন্তু এখন সেটা আসছে না। তার মানে কি আমাদের কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাচ্ছে, আমার ট্রান্সপোর্টে খরচা হচ্ছে, বিভিন্ন জিনিসের খরচা হচ্ছে, কিন্তু এবার আমার যাকে সাপ্লাই দেওয়ার কথা তখন আমি কি করব? আমার কাছে তখন ওই আমি যদি সেম ইনভেস্টিং এই যদি আমি কাজ করতে যাই, আমাকে সাপ্লাই কমাতে হবে, তাই তো? এটাই আমি বলতে চাইছি। আচ্ছা আচ্ছা ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। এরপর দেখো আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আচ্ছা হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে যদি টেকনোলজি চেঞ্জ দেখবে, টেকনোলজি চেঞ্জ বিশেষভাবে এফেক্ট করেছে আমাদের তাঁত শিল্পে। ঠিক আছে, এই যে তাঁত, একটা তাঁত বুনতে বলে যে একটা তাঁতের কাপড় বুনতে প্রায় 3 দিন সময় লাগে, সেখানে যেখানে মানে গুড টেকনোলজি কাজ করে সেখানে কিন্তু একদিনে প্রচুর প্রচুর প্রোডাকশন হচ্ছে, প্রচুর প্রচুর জিনিস প্রোডাকশন হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সাপ্লাই এর ক্ষেত্রে ওরা পিছিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই টেকনোলজিটাও কিন্তু একটা ম্যাটার করে। আর নেক্সট হচ্ছে একটা ট্যাক্স। ঠিক আছে, ধরো যদি ট্যাক্স ইনক্রিজ করে তাহলে কি হবে? ধরো ট্যাক্স, কস্ট অফ প্রোডাকশন আর সাপ্লাই, ট্যাক্স যদি ইনক্রিজ করে তাহলে কি, ট্যাক্স যদি ইনক্রিজ করে তোমার কস্ট অফ প্রোডাকশন বাড়ছে, কারণ তুমি যখন সেটাকে কাউকে বিক্রি করতে যাচ্ছ তোমাকে এই ট্যাক্সটা ইনক্লুডেড হয়ে যাচ্ছে, তখন আমাদের কি করব? আমরা আগে কি বললাম, যদি কস্ট অফ প্রোডাকশন বাড়ে, সাপ্লাই কি হবে বলো? ম্যাম সাপ্লাই কমিয়ে দেবো। হ্যাঁ, সাপ্লাই কমে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে তার মানে সাপ্লাইয়ের সমস্ত ডিটারমিনেন্টস। ম্যাম বলছি ওকে, ওখানে কিউএস টা কি, কিউ ও সাফিক্স এস ওটা কি দিয়েছেন? কোয়ান্টিটি সাপ্লাইড। আচ্ছা। আর সিওপি মানে হচ্ছে কস্ট অফ প্রোডাকশন। ঠিক আছে, হ্যাঁ ম্যাম। ওকে, আমি নেক্সট যাচ্ছি। আচ্ছা, এবার আমরা কি পড়লাম? আমরা ডিমান্ড পড়লাম। ডিমান্ড মানে কি বুঝলাম, যে একটা কাস্টমারের তোমার যে ইচ্ছা একটা কোনো প্রোডাক্ট বাই করা, তার সাথে তার মানি থাকতে হবে, মানে যথেষ্ট সামর্থ্য থাকতে হবে, তবে তবে সেটা হচ্ছে ডিমান্ড। আর সাপ্লাই মানে হচ্ছে কি, যে আমরা কোন একটা পার্টিকুলার প্রাইসে, আমি যদি কোনো একটা কমোডিটিকে সাপ্লাই একটা পার্টিকুলার প্রাইসে কোনো কমোডিটিকে সাপ্লাই করা। ঠিক আছে, এবার ধরো কোনো সময় কোনো জিনিসের ডিমান্ড বেশি থাকে। ঠিক আছে, যেমন আমি তোমাকে বলছি, আগেরবার লকডাউনে একটা জিনিস বেশি উঠেছিল, সেটা হচ্ছে ওরিও কেক। ঠিক আছে, সেই সময় লকডাউনে একটা জিনিস দেখাচ্ছিল যে ওরিও কেক সবাই বানাচ্ছে, তো দোকানে খুব ওরিও কেক বিক্রি হচ্ছিল। আমার নিজের মনে আছে যে আমি দোকানে ওরিও বিস্কুট কিনতে গিয়ে পাইনি, বলছে সব তখন তো এমনি ধরো চারিদিকে ট্রান্সপোর্ট বন্ধ হয়ে গেছে, তো বলছে ওরিও বিস্কুট পাওয়া যাচ্ছে না, কারণ সবাই কেক বানানোর জন্য কিনে কিনে শেষ করে দিয়েছে। ঠিক আছে, ওটা হচ্ছে তখন ওটা ডিমান্ড ইনক্রিজ করেছে। তারপর ডালগোনা কফি, যে এগুলো আগে মানে কোনো একটা ট্রেন্ড কি কোনো কিছু ডিমান্ডকে বাড়িয়ে দেয়। ঠিক আছে, এবার তখন সেই পরিমাণ সাপ্লাই হয়তো থাকলো না। আবার কোনো কিছু সাপ্লাই বেশি আছে কিন্তু সেটার ডিমান্ড নেই। ঠিক আছে, যেমন ধরো আমাদের কাছে পাটের বস্তা, ঠিক আছে, আমাদের কাছে পাটের ব্যাগ প্রচুর আছে, কিন্তু আমরা কি, সেগুলোর ডিমান্ড নেই, তাই তো? এরকমই কিন্তু আমাদের মার্কেটটা চলতে থাকে, কোনো ডিমান্ড থাকে। আর কিছু কিছু জিনিস আছে দেখবে একদম ইকুইলিব্রিয়াম পয়েন্টে থাকে, সেটা হচ্ছে কি, আমাদের মুদিখানার জিনিসপত্র, চাল ডাল গম মানে ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমাদের রেগুলার, আমরা ধরো আমরা এখানকার অধিবাসীরা সবাই কি খাই, এখানকার ভাত রুটি খাই। তো এই জিনিসের চাহিদাগুলো কিন্তু সবসময় যতখানি ডিমান্ড ততখানি সাপ্লাই, মানে একদম কনস্ট্যান্ট চলতে থাকে। ধরো কোনো জিনিসের যদি এমন হয়, মানে ওভারঅল ডিমান্ড আর ওভারঅল সাপ্লাই যদি একদম সমান সমান থাকে, ঠিক আছে, কোনো রকম টান যদি না থাকে, তখন সেটাকে বলা হয় কিন্তু মার্কেট ইকুইলিব্রিয়াম, মানে সেটা মার্কেট ইকুইলিব্রিয়ামে আছে। দেখো এই জিনিসটা দেখো। সরি ম্যাম, আর একবার একটু বলবেন, কি বললেন কথাটা? হ্যাঁ, মানে আমি বলছি ধরো কোনো একটা জিনিসের ডিমান্ড আর কোনো একটা জিনিসের সাপ্লাই, ঠিক আছে, এটার মধ্যে যদি কোনো রকম ডিফারেন্স না থাকে, ধরো যতখানি সাপ্লাই বা যতখানি ডিমান্ড ঠিক ততখানি সাপ্লাই মার্কেটে বজায় থাকে, সেই জিনিসটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম পয়েন্ট, সেই মার্কেট ইকুইলিব্রিয়াম বলা হয়। আর এই যে পয়েন্টটা, যে দেখো পয়েন্টটা দিয়েছে, সেই পয়েন্টটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম পয়েন্ট, মানে এতখানি চাহিদা, ধরো এই যে পয়েন্টটা, ধরো এটা যদি কোনো একটা মার্কেটের সার্ভে করা হয়, এই যে পয়েন্টটা, এই ডিমান্ড আর সাপ্লাইটা সেই মার্কেটে কনস্ট্যান্ট বজায় থাকে। ঠিক আছে, বুঝতে আচ্ছা হ্যাঁ পারছো? ম্যাম। ওকে, দেখ, আচ্ছা, এরপরে আচ্ছা দেখো, এখানে আমি ওই আগের যে গ্রাফটা দেখালাম সেটারই আর একটা জিনিস দেখানোর জন্য বলেছি।
আমি এটা কি এই যে ডাউনওয়ার্ড স্লোপিং ডি যেটা, ঠিক আছে? সেটা কি ডিমান্ড কার্ভ আর এটা হচ্ছে সাপ্লাই কার্ভ। আর এই যে এই নীল রঙের পয়েন্টটা দেখো পয়েন্ট করা আছে, এটা কি? এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এবার ধরো এই যে নিচের এ রিজিয়নটা, ঠিক আছে? এ রিজিয়নটার মধ্যে সেই মানে ধরো সবসময় তো ভ্যালুটা এরম যায় না। ধরো কোনো একটা ভ্যালু যদি এই এ রিজিয়ন থেকে নেওয়া হয় বা এই পয়েন্টটার নিচে, আর যদি এই ওপরে নেওয়া হয়, এই দুটো কি? এটা হচ্ছে সাপ্লাইয়ের নিচের দিকে, মানে কি এটা ইকুইলিব্রিয়াম পয়েন্টে পৌঁছতে পারেনি। এই জায়গাটা দেখো, আমার পয়েন্টারটা সবাই দেখতে পাচ্ছ? এই পয়েন্টারটা যেখানে আছে এখানে মানে হচ্ছে এখানে আমাদের ডিমান্ড আছে কিন্তু সাপ্লাই সেই জায়গাতে পৌঁছতে পারেনি, এটা হচ্ছে সাপ্লাই শর্টেজ। আর এই জায়গাটা দেখো, এখানে প্রাইস ইনক্রিজ ডিমান্ড হ্যাজ কাম ডাউন, মানে ডিমান্ডটা এই দিকে তো ডাউনওয়ার্ড স্লপিং, তাই এখানে সাপ্লাই আছে এবং প্রাইস এমন ভাবে ইনক্রিজ করেছে এখানে ডিমান্ডটা কমে গেছে। দাঁড়াও আমার সেখানে ডিমান্ডটা কমে গেছে। তার মানে এই রিজিয়ন গুলো কি ডিনোট করছে বুঝতে পারছো? মানে ইকুইলিব্রিয়াম পয়েন্টের উপরে এক্সেস সাপ্লাই, এক্সেস ডিমান্ড এক্সেস সাপ্লাই, হ্যাঁ অ্যান্ড এক্সেস ডিমান্ড। হ্যাঁ হ্যাঁ, এক্সেস সাপ্লাই কিন্তু ডিমান্ডটা কমে গেছে, ঠিক আছে? আর এখানটা হচ্ছে ডিমান্ড আছে কিন্তু সাপ্লাই শর্টেজ হয়ে গেছে। হুম, আচ্ছা। মানে যত ধরো যদি মানে সাপ্লাই শর্টেজ কখন হয় বলতে পারবে? মানে কখন কোনো ফার্ম সাপ্লাইটা শর্ট করে দেয়? যখন কোনো জিনিসের প্রাইস কমে যায়, ঠিক আছে? তখন তারা তাদের লসটাকে আটকানোর জন্য সাপ্লাই শর্টেজ করে দেয়। আচ্ছা ম্যাম, কিছু কিছু কোম্পানি আছে, হ্যাঁ ধরুন একটা মোটরসাইকেল বার করলো, হ্যাঁ হুম হুম একটা মডেলের মোটরসাইকেল বার করলো, হুম। তাদের আরো মডেল আছে। এবার কিছু বছর, 1 বছর 2 বছর পরে দেখা যায় সেই মডেলটাকে ফট করে বন্ধ করে দিল। ওটা কেন? ওটা তার মানে ডিমান্ডও ওটা রয়েছে কিন্তু তখন তার, তখন শোরুমে গিয়ে খোঁজ করলে দেখা যাচ্ছে না, ওটা বন্ধ করে দিয়েছে। ওগুলো কেন? এটার একটা কারণ হতে পারে ডিমান্ড, হয়তো তুমি দেখতে পাচ্ছ ধরো তোমার রিজন আছে কিন্তু ওভারঅল সার্ভে করে দেখেছে ওই ডিমান্ড মানে ওরা মানে একটা দেখো এটার একটাই কারণ হতে পারে, ওদের ওখানে এটাতে কোনো প্রফিট নেই। কোনো একটা কোম্পানি সেটার প্রোডাকশন তখনই বন্ধ করে দেয় যখন সেখানে, আর একটা হয় যে ধরো তাদের কোনো জয়েন্ট ভেঞ্চার থাকে কারোর সাথে, যেমন হিরো হোন্ডা আগে ছিল, ঠিক আছে? তারা যখন কোম্পানিটা আলাদা হয়ে যায় সেটা একটা ব্যাপার, কিন্তু তবুও যদি মার্কেটে ডিমান্ড থাকে তারা সেই জিনিস আবার প্রোডাকশন করবে। কিন্তু ধরো ওভারঅলে সেই জিনিসটা আহ কোনো প্রফিট নেই, ওই জন্যে তারা সেটার প্রোডাকশন বন্ধ করে দেয়, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা দেখো নেক্সট। না স্যার, ওটা পুরনো হয়ে গেছে। কিন্তু স্যার একটা জিনিস দেখুন, আপনি খোঁজ করে দেখবেন, ফিচার্স আমাদের কম আছে, কম দামে বেশি জিনিস দিচ্ছে এখন। আমাদের বয়সী অনেকেই আছে এবং ম্যাক্সিমাম ইয়াং জেনারেশনে রাজদূত মোটরসাইকেলটা খুব কিন্তু চায়, কিন্তু ওরা তো এটাকে বার করতেই পারে, মার্কেটে আনতেই পারে, রাজদূত RX 100। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, আচ্ছা। হুম।
আচ্ছা আচ্ছা, দেখো দেখো এর আগে আমরা কি পড়লাম, ডিমান্ডের শুধু এই কার্ভটা পড়েছিলাম, তাই তো? এবার দেখো ডিমান্ড কার্ভ একটা শিফটিং দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এটা ঠিক কখন হয়, ধরো এটা একটা ফিক্সড কার্ভ, এবার ধরো প্রাইস রাইজ করলো, ঠিক আছে? বা ধরো কোনো জিনিস, হ্যাঁ, এই এই ঘটনাটাই ঘটে যখন আমাদের প্রাইসে চেঞ্জিং আসে। যদি প্রাইসে চেঞ্জিং আসে তখন কিন্তু এই কার্ভটা শিফটিং হয়ে যায়, ঠিক আছে? আর ধরো কমে যাচ্ছে তখন কার্ভটা শিফটিং হয়ে যায়, মানে কার্ভের স্লোপ একই থাকে কিন্তু কার্ভের পজিশন চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, দেখো ডিমান্ডের ক্ষেত্রে তাহলে আমরা কি কি ফ্যাক্টর পড়লাম, তোমরা একটুখানি যদি কেউ বলতে পারো বলো। একটা পড়লাম প্রাইস, তাই তো? আর হ্যাঁ ম্যাম। হ্যাঁ, আর কি কি পড়লাম? সাপ্লাই। সাপ্লাই, কোয়ান্টিটি। কোয়ান্টিটি, আর আর কি কি পড়লাম? বা আর কিছু যদি তোমরা অ্যাড করতে চাও বলো। আর একটা জিনিস আমরা পড়লাম যেটা আমি বললাম যে ওই সাবস্টিটিউট অ্যান্ড কমপ্লিমেন্টারি গুডস, সেটা বললাম। তারপর ধরো ডিমান্ডের ক্ষেত্রে সুপিরিয়র গুড, ইনফেরিয়র গুডস। ইনফেরিয়ার, হ্যাঁ ইনফেরিয়ার গুডসটা তো ধরো সেটা রয়েই যাচ্ছে, যেটা আমাদের সবসময় ইনকাম কমে গেলে যে প্রতিষ্ঠানটা, তখন আমরা ইনফেরিয়ার গুডস এর দিকে বেশি অ্যাট্রাক্টেড হয়ে পড়ি, তাই না? আরেকটা হচ্ছে ডিমান্ড ডিপেন্ড করে হচ্ছে কাস্টমারের টেস্ট আর প্রেফারেন্সের উপর, এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর একটা হচ্ছে ডিমান্ড ডিপেন্ড করে, এটা হচ্ছে সাধারণত ওয়ার্কিং সেক্টরে হয়, যেটা হচ্ছে সিজনাল, ঠিক আছে? কোন সিজনে, ধরো যেমন এগ্রিকালচারাল সেক্টরে একটা যে ধরো কোনো কাজের লোকের ডিমান্ডটা, ঠিক আছে, সেটা কিন্তু পুরোপুরি সিজনাল। এটা কিন্তু একদম এটা কিন্তু একটা মানে খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে একটা ধরো আমরা যদি একটা স্টাডি করি, আচ্ছা এটা পরে পড়াচ্ছি। ধরো আমরা একটা যদি স্টাডি করি, এটা তোমরা একটুখানি বলার চেষ্টা করো। ধরো কোয়ান্টিটি, মানে ধরো কোয়ান্টিটি যে ডিমান্ড, ঠিক আছে, সেইটা কি, তাহলে কি কি জিনিসের উপর ডিপেন্ড করে বললাম? প্রাইস, ঠিক আছে, সিজন, কমপ্লিমেন্টারি সাবস্টিটিউট গুড, আর হচ্ছে টেস্ট আর প্রেফারেন্স, তাই তো? তোমরা হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। একটুখানি ওই ডিমান্ড আর সাপ্লাই কার্ভটা কিন্তু খুব ভালো মতো মানে কম্পেয়ার করে পড়ে থাকবে, কম্পেয়ার করে পড়বে, ঠিক আছে? দুটো কিন্তু একদম উল্টো নেচারের, হ্যাঁ। আচ্ছা, এখানে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আহ, তোমাদের এটাকে বলা হয় ইলাস্টিসিটি, কোনো একটা প্রোডাক্টের ইলাস্টিসিটি। ধরো তোমরা কোনো প্রোডাক্ট ইলাস্টিক কি নন ইলাস্টিক, তোমাকে ধরো জিজ্ঞেস করবে দিস ইজ ইলাস্টিক গুড অর ইনইলাস্টিক গুড। ধরো এটার একটা রেশিও আছে, হ্যাঁ, সেই রেশিওটার ওয়াইজ তো পড়তে হয়। তোমরা সাধারণভাবে একটা জিনিস কি মনে রাখবে, ধরো আহ, মানে ইলাস্টিক বা ইনইলাস্টিক গুডস গুলো না, মানে কোনো জিনিসের নেচার অনুযায়ী ডিপেন্ড করে। যেমন ধরো আমাদের জীবনে দু রকমের জিনিস হয়, ঠিক আছে? মানে ধরো এসেনশিয়াল আর লাক্সারি। একটা জিনিস হচ্ছে এসেনশিয়াল, আর একটা হচ্ছে তুমি শখ করে কেনো, সেটা খুব লাক্সারি জিনিস। এবার এসেনশিয়াল যেটা, ঠিক আছে, সেটা হচ্ছে ইনএলাস্টিক, আর লাক্সারি যেটা সেটা হচ্ছে ইলাস্টিক। তোমাদের মানে এরম ভাবে মনে রাখবে যে যেটা অতিরঞ্জিত বা যেটা এক্সট্রাঅর্ডিনারি কিছু, সেটা সবসময় ইলাস্টিক, আর যেটা সাধারণ সেটা হচ্ছে এসেনশিয়াল। যেমন ধরো উম, আহ, এটা তো একটা বললাম ধরো নেচার অফ প্রোডাক্টস এর দিক দিয়ে। ধরো আমি তোমাদের যদি বলি অ্যাভেলেবিলিটির দিক দিয়ে, কোনো একটা অ্যাভেলেবেল কতটা সেটার দিক দিয়ে, ধরো যেটা অ্যাভেলেবেল, ঠিক আছে, মানে যেটা তোমাদের কাছে আছে সেটা হচ্ছে ইলাস্টিক, আর যেটা তোমাদের কাছে নেই সেটা হচ্ছে ইনইলাস্টিক, ঠিক আছে? এবার এটাকে তোমরা একটুখানি নোট ডাউন করে নাও, এটা আমি নোটে দিইনি। ইলাস্টিক মানেটা কি ম্যাম? মানে মানে এখানে ইলাস্টিক গুড কেন বলছি, এখানে লাক্সারি গুড কি ইলাস্টিক গুড বা এসেনশিয়াল কি ইনএলাস্টিক গুড? হ্যাঁ, তোমাদের এটা একটা ব্যাপার বলি যে মানে প্রাইস ইলাস্টিসিটি জিনিসটা কি, সেটা আগে তোমাদের একটুখানি বলে দিই। ধরো ধরো কোনো একটা প্রাইস চেঞ্জে, ঠিক আছে, কোনো একটা প্রোডাক্টের প্রাইস চেঞ্জে সেটার রেসপন্সিভনেস চেক করা হয়, ঠিক আছে? কোনো একটা প্রাইস চেঞ্জে তার ডিমান্ডের রেসপন্সিভনেস চেক করা হয়, সেই অনুযায়ী একটা তোমাদের রেশিও বার করতে হয়, ঠিক আছে? সেটা হচ্ছে তোমার মানে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ঠিক আছে? প্রাইস চেঞ্জে কোনো একটা কমোডিটির ডিমান্ড যেভাবে রেসপন্স করে সেটা হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি।
এবার সেই রকম ভাবে আমরা কোনো একটা প্রোডাক্টকে ৩ টে ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? ধরো প্রাইস চেঞ্জে তার ডিমান্ড কতটা চেঞ্জ হয়েছে। ধরো প্রাইস চেঞ্জে তার ডিমান্ড কোনোটাই চেঞ্জ হয়নি, ঠিক আছে? যা প্রাইস চেঞ্জ হওয়ার পর যতটা প্রাইস চেঞ্জ হয়েছে তাতে কোয়ান্টিটি অফ ডিমান্ডও এমনভাবে চেঞ্জ হয়েছে যাতে আলটিমেট কোনো পরিবর্তন হয়নি। সেই সমস্ত জিনিসগুলোকে বলা ইউনিট কমোডিটি। এবার ধরো মানে প্রাইস চেঞ্জ হওয়াতে কোয়ান্টিটি অফ ডিমান্ডটা অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে, মানে প্রাইস যত না চেঞ্জ হয়েছে তাতে কোয়ান্টিটি অফ ডিমান্ডটা অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। সেই জিনিসটাকে বলা হয় ইলাস্টিক ডিমান্ড। আর ধরো মানে প্রাইস চেঞ্জিং এর সাথে কোয়ান্টিটি অফ ডিমান্ডটা খুব খুব নগণ্য, মানে খুবই সামান্য চেঞ্জ হয়েছে, ঠিক আছে? সেটাকে বলা হয় ইনইলাস্টিক। আমি আর একবার রিপিট করছি, শোনো। ধরো কোনো একটা প্রাইস চেঞ্জের সাথে, মানে ধরো প্রাইস চেঞ্জ যদি 100 হয়, কোয়ান্টিটি ডিমান্ডটাও 100ই চেঞ্জ হয়েছে, মানে দুটো রেশিও সেম, ঠিক আছে? নিয়ারলি টেন্স টু 1, ঠিক আছে? 1, আমরা তো কোনো জিনিসের ইউনিট বুঝি 1 কে, মানে তোমার প্রাইস, মানে প্রাইস যতটা চেঞ্জ হয়েছে তোমার ডিমান্ডটাও ঠিক সেরকম ভাবে নিজেকে বদলে ফেলেছে, এবং দুটোর মানে দুটোর মধ্যে দুটোর রেশিও নিয়ারলি টেন্স টু 1, তখন সেই জিনিসটাকে আমরা বলি ইউনিট কমোডিটি। এবার ধরো প্রাইস চেঞ্জিং এর সাথে ডিমান্ডটা হ্যাভক ভাবে চেঞ্জ হয়েছে, মানে প্রচুর বেশি বেড়ে গেছে, ধরো প্রায় ডাবল হয়ে গেছে, মানে কোয়ান্টিটি ডিমান্ডটা হ্যাভক ভাবে চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে মানে ইলাস্টিক ডিমান্ড। আর ধরো মানে প্রাইস চেঞ্জের সাথে কোয়ান্টিটি ডিমান্ডটা কোনো ফারাক পড়েনি, খুব সামান্য, ঠিক আছে? যেমন ধরো অ্যাপেলের ফোনের ক্ষেত্রে হয়, ঠিক আছে? তাহলে সেটা কি কি বস্তু? ইনইলাস্টিক। তাহলে মানে প্রাইস চেঞ্জ হলেও তার মানে ইয়েতে কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে? তার ডিমান্ডে খুব একটা বেশি এফেক্ট পড়ে না। অবশ্যই এটা কি বলতো, ইলাস্টিক কি ইনইলাস্টিক এটা টাইম টু টাইম ভ্যারি করে, বুঝলে তো? মানে এটা মার্কেট মানে ইকোনমি, ধরো আমাদের এই কোভিড বিফোর আর কোভিড আফটার, এই দুটো পরিস্থিতিতে দুটো সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে, এই তার উপর এই ইলাস্টিকনেসটা ডিপেন্ড করছে, ঠিক আছে? আমি দেখলাম স্টার আনন্দে ওই যে সুমন একটা সেদিন কথা বলছে, আমি যেতে যেতে লক্ষ্য করলাম, বলছে এটাকে বিফোর ক্রাইস্ট আর আফটার ক্রাইস্ট, মানে বিসি আর এডি বলা যায়, মানে বিফোর কোভিড আর আফটার কোভিড। ওরা বেশ সুন্দর সুন্দর টার্ম ইউজ করে সাংবাদিকরা। আচ্ছা, এই তার মানে ইলাস্টিকনেসটা তোমরা বুঝতে পারলে, যে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। হ্যাঁ ম্যাম। ওকে ওকে, ঠিক আছে। দেখো নেক্সট হচ্ছে, আচ্ছা এখানে তোমাদের একটা কথা বলি, যা দাঁড়াও। আচ্ছা এই যে দেখো, আচ্ছা দেখো একটু মনে রাখার উপায়গুলো স্যার বলে দিন আপনি। ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা 1 মিনিট দাঁড়াও তো, এই আচ্ছা দেখো, আচ্ছা দেখো, এই গিফেন গুডস, ঠিক আছে? এই গিফেন গুডস কিন্তু তোমাদের খুব প্রশ্নে আসে, ঠিক আছে? আচ্ছা গিফেন গুডস কোনগুলোকে বলে? সাধারণত মানে লো ইনকাম নন লাক্সারি প্রোডাক্ট গুলোকে বলে, ঠিক আছে? এটা নিয়ে মানে একটা খুব পপুলার এক্সাম্পলস আছে। ধরো আহ, তুমি ধরো কেউ পাউরুটি আর মাংস, ঠিক আছে? আহ, ধরো 5টা পাউরুটি আর ধরো 1 কেজি মাংস কোন একটা বাড়িতে যায়, ঠিক আছে? 5 পাউন্ড পাউরুটি আর 1 কেজি মাংস যায়। এবার ধরো কোন রকম ভাবে তোমাদের প্রাইস ইনক্রিজ করছে, তখন তারা কি করবে? তখন কোন জিনিসটা চাহিদা বেড়ে যাবে, তখন সেই ফ্যামিলি চাইবে সেম দামের মধ্যে আটকে থেকে তোমার ওই মাংসটাকে বাদ দিয়ে দেবে, তখন ওই ব্রেডস এর চাহিদাটা বাড়বে। তার মানে এখানে ব্রেডস হচ্ছে গিফেন গুডস, মানে আমরা কোনো ইনকাম মানে প্রাইস বেড়ে গেলে, ঠিক আছে? প্রাইস বেড়ে গেলে আমরা সাধারণত যে ধরনের জিনিসের
চাহিদা বেড়ে যায় সেই সমস্ত জিনিসগুলোকে গিফট অ্যান্ড গুডস বলে। ঠিক আছে, এখানে দেখো গিফট অ্যান্ড গুডস এর একটা ইয়ে দিয়েছে, গ্রাফ দিয়েছে। ধরো প্রাইস ইনক্রিজ করছে, প্রাইস ইনক্রিজ করার সাথে সাথে কিন্তু কোয়ান্টিটি বাড়তে থাকছে, কিন্তু একটা পয়েন্টের পর চলে গেলে কিন্তু সেই কোয়ান্টিটি ডিমান্ডটা ভীষণ কমে যায়। মানে একটা টাইম অবধি কিন্তু সবাইকার সেটা কেনার মতো সামর্থ্য থাকে, কিন্তু তারপরে কিন্তু সময়ের সাথে সাথে তারা, আমি যেটা বললাম, ধরো সেই তারা নিজেদের চাহিদাটাকে চেঞ্জ করে নেয়। ঠিক আছে, প্রাইস ইনক্রিজ করার সাথে। তাহলে কোনগুলোকে গিফট এন্ড গুডস বলে, বুঝলে তো? মানে যেগুলোর হ্যাঁ ম্যাম। ইনকাম কম, আমরা মানে লো ইনকামে যেগুলোকে নিয়ে আমরা বেশি প্রেফার করি সেগুলো হচ্ছে গিফট এন্ড গুডস। এটা মনে রাখবে, গিফট এন্ড গুডস খুব ইম্পর্টেন্ট তোমাদের আসে। আর ভেবলেন গুডস এগুলো হচ্ছে মানে লাক্সারি, হাই কোয়ালিটি। অনেক সময় আমরা স্ট্যাটাস মেনটেন করার জন্য যে ধরনের জিনিস কিনি সেটা হচ্ছে ভেবলেন গুডস। যেমন যেমন ধরো তানিক্স জুয়েলারি। ঠিক আছে, আচ্ছা দেখো এক মিনিট ম্যাম ভেবলেন গুডস কোনটা বললেন? বলছি। ওই ভেবলেন গুডস হচ্ছে মানে যেগুলো আমাদের নিজেদের স্ট্যাটাস মেনটেনের জন্য আমরা জুয়েলারি বললেন না ম্যাম? হ্যাঁ, জুয়েলারি হতে পারে, ধরো একটা খুব ভালো কার হতে পারে, অ্যাপেলের আইফোন হতে পারে, এগুলো হচ্ছে ভেবলেন গুডস। ঠিক আছে, গিফট এন্ড গুডস এর ঠিক উল্টো। ঠিক আছে, আচ্ছা, যে কোনো ধরনের লাক্সারি আইটেম সেটা হচ্ছে ভেবলেন গুডস। তোমরা তোমরা নিজেরাও কিছু বলতে পারো। ঠিক আছে, যেমন ধরো টাইটানের ওয়াচ, ঠিক আছে, একটা ভেবলেন গুডস। যেগুলো আমরা মানে হাই কোয়ালিটি গুডস, যেগুলো আমরা খুব শখ করে কিনি, সেগুলো হচ্ছে ভেবলেন গুডস। আচ্ছা, প্রাইস ইনক্রিজেস ডিমান্ড ইনক্রিজ করে যায় এন্ড ভাইস ভার্সা। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ভেবলেন গুডস এর। ধরো অ্যাপেল একটা 1 লাখ 5 লাখে 1 লাখ 1 লাখের ওপরে একটা তোমার ধরো আইটেম বার করেছে, মডেল বার করেছে, তখন কিন্তু তার ডিমান্ড বেড়ে যাবে, কারণ সেই আইটেমটাকে কালেক্ট করার জন্য, ওই জিনিসটাকে কালেক্ট করে রাখার জন্য কিন্তু এরকম কিছু কাস্টমার আছে, তাই এগুলোকে ভেবলেন গুডস বলে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। Okay. আচ্ছা, এবার দেখো একটা জিনিস পড়বো, কনজিউমার ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, কনজিউমারের উল্টো দিকে কে থাকে? প্রডিউসার, তাই তো? একজন প্রডিউস করে, একজন কনজিউম করে। দেখো উম, আমরা আমরা কোন কোন জিনিসটা কিনতে চাই, যেটা আমাদের কেনার সামর্থ্য আছে, প্লাস আমাদের সেটা কেনার একটা প্রবল ইচ্ছা আছে। একটা তো জিনিস আছে আমরা ধরো ডেইলি নিডসে কিনি, আর একটা হচ্ছে আমরা যেটা কিনে সব থেকে বেশি স্যাটিসফ্যাকশন পাই, সেটা সেই জিনিসটা হচ্ছে মানে কনজিউমার্স ইকুইলিব্রিয়াম। আমার ধরো আমার লোকাল মার্কেট থেকে কোনো একটা প্রোডাক্ট কিনে পোষাচ্ছে না, তখন আমি কি চলে যাচ্ছি, ধরো কলকাতার কোনো মার্কেটে চলে যাচ্ছি আমার ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশনটা আনার জন্য। ঠিক আছে, যে প্রোডাক্টটা মানে যে ক্ষেত্রে খরচা করে আমার আমি একটা কনজিউমার হিসেবে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন লাভ করি, সেটা হচ্ছে কনজিউমার্স ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, আর প্রডিউসার্স ইকুইলিব্রিয়াম কি? ধরো সে কোনো একটা পরিস্থিতিতে কোনো একটা পার্টিকুলার প্রাইসে ম্যাক্সিমাম প্রফিট করার জন্য যত পরিমাণ প্রোডাকশন করতে পারে, সেটা হচ্ছে প্রডিউসার্স ইকুইলিব্রিয়াম। মানে একটা অ্যাজ এ কনজিউমার হিসেবে তোমার যখন স্যাটিসফ্যাকশনটা সব থেকে হাই থাকে, এবং স্যাটিসফ্যাকশন করা, সেই স্যাটিসফ্যাকশনটা আনার জন্য যে তোমার ম্যাক্সিমাম স্পেন্ডিং, ঠিক আছে, সেটাকে বলা হয় কনজিউমার ইকুইলিব্রিয়াম। আর প্রডিউসার্সটা হচ্ছে যখন আমরা অ্যাজ আ প্রডিউসার ম্যাক্সিমাম প্রফিট করার জন্য যে পরিমাণ প্রোডাকশন করতে পারি, সেটা হচ্ছে প্রডিউসার্স ইকুইলিব্রিয়াম। ওকে, ধরো এবার একটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ জায়গা পড়াই, সেটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার। ঠিক আছে, স্ট্রাকচারটা তোমাদের বলবো, খুব ভালো মতো বুঝতে হবে, কারণ এই মার্কেট স্ট্রাকচার থেকে কিন্তু মাইক্রো ইকোনমিক্স এর সবথেকে বেশি প্রশ্ন আছে। একটা তোমাদের আসলে, আচ্ছা তোমরা একটুখানি কি মিউট হয়েছে, একটু বেশি আওয়াজ আসছে। আচ্ছা দেখো, মার্কেটের এই মার্কেট স্ট্রাকচার থেকে কিন্তু তোমাদের সব থেকে বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, দেখো এখানে আমি চারটে দেখো বাবল দেখা যাচ্ছে, পারফেক্ট, মনোপলিস্টিক, অলিগোপলি, মনোপলি। ঠিক আছে, এবার এগুলো প্রত্যেকটা কি আমরা একটা একটা করে জানবো। দেখো, ফার্স্ট হচ্ছে পারফেক্ট কম্পিটিশন। পারফেক্ট কম্পিটিশন হচ্ছে কি, আমি প্রত্যেকটা পয়েন্টস আগে তোমাদের দেখিয়ে নিই। এখানে
মানে তোমাদের মানে যে কোনো কেউ ফ্রি এন্ট্রি, মানে ফ্রি এন্ট্রি এক্সিট আছে, মানে এটা ধরো এটা এমন একটা মার্কেট যেখানে যে কেউ খুব সহজে, মানে এটা হচ্ছে একটা ব্যাপার, খুব ইজিলি এন্ট্রি আর এক্সিট নিতে পারে। আর প্রচুর সাবস্টিটিউট অ্যাভেলেবেল আছে, মানে আমার মতো সেম বিজনেস অনেকজন করছে, আর মানে সেম প্রোডাক্ট। ঠিক আছে, এটার একটা উদাহরণ দিতে পারে এই ধরনের পারফেক্ট কম্পিটিশনের মার্কেট কি হতে পারে? মুদিখানার দোকান। ম্যাম হ্যাঁ একদম আমাদের লোকাল মার্কেট। ঠিক আছে, ধরো তুমি চাল এখানে, হ্যাঁ এখানে বেরোলে যে কোনো জায়গায় পেয়ে যাবে এবং সেম দামে। ঠিক আছে, এটা হচ্ছে পারফেক্ট, মানে সেম জিনিস সেম দামে অনেক প্রচুর প্রচুর জনের কাছে অ্যাভেলেবেল, এবং এই ধরনের বিজনেসে খুব সহজে কেউ এন্ট্রি নিতে পারে এবং এক্সিট করতে পারে, এটা কোনো বড় ব্যাপার না। ঠিক আছে, এটা হচ্ছে পারফেক্ট কম্পিটিশন। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে মনোপলি। মনোপলি কি? মনো কথাটা মানে হচ্ছে একা, সিঙ্গেল, যেখানে কোনো একটা পার্টিকুলার জায়গার বিজনেস সিঙ্গেল একটা কিছু দ্বারা, সিঙ্গেল ওয়ান এন্টিটির দ্বারা কন্ট্রোলড হয়, সেটা হচ্ছে মনোপলি। যেমন আমাদের এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে ইন্ডিয়ান রেলওয়ে। এখানে অন্য কোনো ফার্মের এন্ট্রি একদম প্রহিবিট করা আছে। তার মানে মনোপলি মানে একদম সিঙ্গেল এন্টিটির একদম কমপ্লিট কন্ট্রোল। ঠিক আছে, এখানে দেখো তুমি ইন্ডিয়ান রেলওয়ে একটা খুব সুন্দর এক্সাম্পল, এখানে আর কেউ কিন্তু এখানে সাবস্টিটিউট হতে পারে না। ঠিক আছে, কিন্তু কিন্তু সেক্ষেত্রে কিন্তু এয়ারওয়েতে কিন্তু কম্পিটিশন আছে, এয়ারওয়েতে কিন্তু মনোপলি নেই, এয়ারওয়েতে কিছু না হলেও অলিগোপলিটা আছে। অলিগোপলিটা কি তোমাদের বলছি, তার মানে কিন্তু ইন্ডিয়ান রেলওয়ের ক্ষেত্রে কিন্তু একদম এটা একদম সিঙ্গেল একটা ইন্ডিয়া একটা বোর্ড দ্বারাই কিন্তু কন্ট্রোল হয়। ঠিক আছে, তোমাদের এরকম কোনো আর মনোপলির উদাহরণ মনে পড়ছে? ভিসা মাস্টার কার্ড, মনে পড়লে এটিএম, এটিএম এর ওই যে ভিসা মাস্টার কার্ড, এটিএম তো ওরাই এখন হতে পারে। রূপে, হ্যাঁ বলো, কি বলছো না বলো। এখন রূপেটা করছে, কিন্তু মাস্টার কার্ডটাই ওরাই তো এটিএম কার্ডটা ম্যাক্সিমাম করে। ওটাই ওরাই এটা করে। মানে ওটাতেও মানে এখন মনোপলিটা খানিকটা হলেও বিঘ্ন ঘটছে, কিন্তু ইন্ডিয়ান রেলওয়েটা একটা মানে খুব ভালো এক্সাম্পল। তোমরা আদার্স কোনো এক্সাম্পল মনে পড়লে লিখে পাঠাবে গ্রুপে। ঠিক ম্যাম আছে, ম্যাডাম ইন্ডিয়ান পোস্ট। ইন্ডিয়ান পোস্ট, কিন্তু ইন্ডিয়ান পোস্টের ইন্ডিয়ান পোস্টে দেখো, হ্যাঁ এটা একটা ঠিক কথা, ইন্ডিয়ান পোস্ট আমাদের যে সার্ভিসটা দেয় এটা একটা ভালো, কিন্তু ইন্ডিয়ান পোস্টের একটা ব্যাপার কি বলতো, তুমি কুরিয়ার সার্ভিস অন্য অনেক কিছু পেয়ে গেছো, সবসময় তুমি তুমি ইন্ডিয়ান পোস্টের উপর ভরসা করো না, তাই না? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এটা ইউনিক, ইট ক্যান নট বি প্রোভাইডেড বাই আদার্স, একদম ইউনিক। যেমন আগে ধরো আমি তোমাকে বলছি, এই আমরা যে ধরো এখন যে ধরনের কোচিং ক্লাস করাচ্ছি, এতে একটা মনোপলি ছিল। আমি খুব ছোটবেলায় ধরো এক পার্টিকুলার কোনো কিছুর নামই জানতাম। ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা আমাদের এই এই জিনিসটা কিন্তু আর মনোপলিতে আটকে নেই, এই জিনিসটা কিন্তু এখন গ্লোবাল হয়ে যাচ্ছে, কারণ যেহেতু অনলাইন স্টাডি শুরু হয়ে গেছে। আচ্ছা, তারপর আর একটা জিনিস এর বলতে পারি, ধরো মনোপলি আগে আর একটা ছিল, ধরো টেস্ট পেপার। আগে আমি যবে ইয়ে করেছি, মাধ্যমিক দিয়েছি, তখনও কিন্তু এবিটিএটাই ছিল, ডাব্লিউবিটিএ কিন্তু তখন ছিল না। টেস্ট পেপার মানে এবিটিএ। তোমরা দেখবে তোমরা যখন দিয়েছে এবিটিএ, ডাব্লিউবিটিএ, তারপর পারুল প্রকাশনী, তারপর রায় মার্টিন, ছাপ প্রকাশনী, মানে প্রভৃতি প্রভৃতি। আমাদের সময় কিন্তু আমি যখন পড়েছি তখন শুধুমাত্র একটাই টেস্ট পেপার ছিল, সেটা হচ্ছে এবিটি। আমাদের অত চাপ থাকতো না, একটা সলভ করে দিয়ে দেবে। আচ্ছা দেখো, এবার হ্যাঁ এখানে মনোপলিতে দেখো ইন্ডিয়ান রেলওয়েতে একটা ব্যাপার কি আছে, ওর মনোপলিটা কেউ নষ্ট করতে পারবে না, কারণ এখানে আদার্স ফার্মের এন্ট্রি প্রহিবিটেড করা আছে। আচ্ছা, এবার দেখো মনোপলি আর মনোপলিস্টিকের মধ্যে পার্থক্য দেখো। এখানে হচ্ছে মানে
এটাও তোমাদের একটুখানি আমি পিপিটি থেকেই দেখাচ্ছি, এটা একটা সমস্যা হয়েছে। দেখো, এটা হচ্ছে ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট, ঠিক আছে। দেয়ার আর নো ভেরি ক্লোজ মানে এটাতে কি খানিকটা ওই পারফেক্ট কম্পিটিশনের মতো, কিন্তু অতটাও বেশি অ্যাভেলেবেল না তোমাদের। ধরো কাছাকাছি বলতে, ধরো আমরা সোপ পার্টিকুলার কিছু জানি, ঠিক আছে। আমাদের কি সোপ, সোপ কিন্তু বিভিন্ন দামে বিভিন্ন জায়গায় অ্যাভেলেবেল। মানে পারফেক্ট কম্পিটিশনের থেকে কিন্তু মনোপলিস্টিকটা একটু আলাদা জাস্ট, ঠিক আছে। এবং আহ, এটারও ফ্রি এন্ট্রি এক্সিট আছে। সোপস, কসমেটিক্স, ধরো কসমেটিক্সেরও আমরা হাতে গোনা নাম বলতে পারবো, নাম করা, যেমন ধরো ল্যাকমে, মেবিলিন, এইগুলো, তাই তো। এটাও একটা মনোপলিস, মানে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পজিশনে যেতে কিন্তু খুব কমজনই পেরেছে। পারফেক্ট কম্পিটিশনের সাথে এটার খানিকটা মিল থাকলেও কিছু কিছু জায়গায় পার্থক্য আছে। মানে এই সেকেন্ড পয়েন্ট হচ্ছে মেন পার্থক্য, নো ভেরি ক্লোজ সাবস্টিটিউট। এবং আমরা এটা বিভিন্ন দামে বিভিন্ন জায়গায় পেতে পারি। পারফেক্ট কম্পিটিশনে কি সেম দামে আমরা, ধরো আমাদের এখানে মার্কেটে চলছে 40 টাকার চাল, তো 40 টাকারই চাল, কিন্তু এই কসমেটিক্স বলো, সোপস বলো, এগুলো বিভিন্ন কোয়ালিটির জিনিস বিভিন্ন রেঞ্জে অ্যাভেলেবেল। এটাই হচ্ছে পারফেক্ট কম্পিটিশনের সাথে মনোপলিস্টিকের তফাৎ। আচ্ছা দেখো, 1 মিনিট। আচ্ছা দেখো, অলিগোপলি। অলিগোপলি হচ্ছে ফিউয়ার ফার্মস, মানে খুব কম ফার্মস আছে, কারণ এই ধরনের বিজনেসে আসতে গেলে অনেক হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট লাগে। যেমন ধরো মোবাইল কোম্পানি, এয়ারওয়েজ মোবাইল কোম্পানি আছে, কিন্তু যাদের আছে তারা কিন্তু একটা মানে বড়, আহ, মানে একটু মোটামুটি বড় এন্টারপ্রেনার লাগে, ঠিক আছে। না হলে কিন্তু উম, এই মোবাইল কোম্পানি খোলা যায় না, বা এয়ারওয়েজ গুলো, এগুলো হচ্ছে অলিগোপলির মধ্যে পড়ে, ঠিক আছে। এই যে দেখো লিখেছে, এন্ট্রি অ্যান্ড এক্সিট আর পসিবল বাট নট সো ইজি। আচ্ছা দেখো, ইনফ্লেশন। ম্যাম, এন্টারপ্রেনারদের কাজ কি এই সমস্ত কোম্পানির ইয়েতে, কিভাবে বিজনেস ডেভেলপ করা যায়? ধরো হ্যাঁ, একটা বিজনেস সেট আপ করে, স্টার্ট আপ করে যারা, তাদেরকেই এন্টারপ্রেনার বলে। মানে ধরো বিজনেসটার একদম জিরো থেকে স্টার্ট করে যারা, এবং সেটাকে যারা বড় করে, ঠিক আছে। কোন একটা বিজনেসের তোমার আইডিয়া দিয়ে যেটাকে যারা বড় করে, তারাই হচ্ছে এন্টারপ্রেনার। আচ্ছা, ইনফ্লেশন আজকে একটু তোমাদের ছোট করে বলে রাখছি, যে এটা নেক্সট দিন পড়াবো। ইনফ্লেশন হচ্ছে তোমাদের যেটা বললাম, যে টাইমের সাপেক্ষে কোনো একটা ভ্যালুর, কোনো একটা কমোডিটির ভ্যালু ইনক্রিজ করা, ঠিক আছে। সেটাকে ইনফ্লেশন বলে। যেমন এখন ইনফ্লেশন চলছে, ঠিক আছে। আহ, ধরো 1980 সালে আমাদের দাদু দিদা বাবা মারা যে জিনিসটা পেতো, আমরা এখন সেই জিনিসটাই পাওয়ার জন্য অনেক বেশি টাকা খরচা করছি। এই যে সময় সাপেক্ষে টাকার চেঞ্জ হয়ে যাওয়া, এটাই হচ্ছে ইনফ্লেশন। এই যে দেখো, এইগুলো এর পরের দিন তোমাদের ভালো করে বলবো। ইনফ্লেশনে 3টে ভাগ আছে, ডিমান্ড পুল, কস্ট পুল, আর এটা বিল্ট ইন ইনফ্লেশন, মানে এটা আমরা মানে ইনবিল্ট হয় এটা। আর ডিমান্ড পুল আর কস্ট পুশ, এই দুটো হচ্ছে মানে এটা মার্কেট তৈরি করে, ঠিক আছে। এটা পরের দিন আমরা ডিটেলে পড়বো, হ্যাঁ। আর ডিফ্লেশন মানে হচ্ছে কি ইনফ্লেশনের উল্টো, ঠিক আছে। যখন উম, মানে সময়ের সাথে সাথে কোনো একটা জিনিসের ভ্যালু ডিক্রিজ করে, ঠিক আছে, সেটা হচ্ছে ডিফ্লেশন। এবং ডিফ্লেশনের কিন্তু খুব কয়েকটা খারাপ সাইডও আছে। যেমন ডিফ্লেশনের খুব খারাপ সাইড হচ্ছে রিসেশন। লাস্ট খুব বেশি ডিফ্লেশন হয়েছিল যখন ওই 2007 কি 2008 সালে রিসেশন দেখা দিয়েছিল। এটা তোমাদের পরের দিন এটা আলোচনা করব। এটা খালি জাস্ট একটু চোখ বুলিয়ে রাখবে, এটা পরের দিন আমরা আলোচনা করব, ঠিক আছে। আজকে তাহলে এতখানি ক্লাস হলো। তোমাদের জানো তো, তোমাদের এই মাইক্রো ইকোনমিক্সটা আমি তোমাদের বলছি, ঠিক যেরাম করে পড়ছি জিনিসটা বেশি মনে রাখার চেষ্টা করবে। মনে রাখা মানে বুঝে মনে রাখার চেষ্টা করবে, কারণ পরীক্ষায় এমন ধরনের প্রশ্ন দেয় না, তোমাকে অত বেশি ইনফরমেশন তুমি মনে রাখতে পারবে না। পুরোটাই তোমাকে কনসেপ্ট থেকে লিখতে হবে। তুমি তোমাদের যে কোয়েশ্চেন্স গুলো আছে চেক করবে, এই ডিমান্ড, তারপর ইনফ্লেশন, তারপর আর একটা কি পড়ালাম, মার্কেট, নানা রকমের মার্কেট, এগুলো একবারে ভালো মতো না তোমরা নিজের মধ্যে গেঁথে নেবে যে এই জিনিসটা কি। তবেই কিন্তু পরীক্ষায় গিয়ে ওদের ওরা কিন্তু খুব ট্রিকি প্রশ্ন দেয়, ওরা কিন্তু একদমই আর প্লেন প্রশ্ন দেয় না।
তোমরা কতটা বেশি বুঝেছো এটাই হচ্ছে ওরা দেখতে চায়। আর কত সহজে তোমরা ডিসিশন নিয়ে উত্তরটা করতে পারছো। আচ্ছা, তাহলে আজকে ক্লাস সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ওকে। তাহলে তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তোমরা লিখবে, আমি তোমাদের আবার সেটা নিয়ে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? না, এটা এখন তো খুব বার্নিং ইস্যুও। হ্যাঁ স্যার ছিল। না স্যার, টাকাটা ছাপানো কখনোই উচিত না। টাকাটা টাকাটা ছাপানো স্যার উচিত না। কারণ টাকাটা ছাপালেই যে মার্কেটে টাকাটার পরিমাণ, যে মানে আমার হাতে টাকা চলে এলেই যে আমি যে সেখানে যে আমাদের ইনফ্লেশন, যে টাকার দামটা যেটা কমে যাচ্ছে, সেটা যে ঠিক হয়ে যাবে, বা ইকোনমিক যেটা রেসপেক্টে যেটা বলা হচ্ছে, সেটা কিন্তু ঠিকঠাক সুইটেবল রিজন না। কারণ টাকাটা তো আমার নষ্ট হয়ে যাচ্ছে না। আমার যে এতে যে টাকাটা যে ছিল, সেই টাকাটা যে পুড়ে গেছে বা সেই টাকাটা যে ইঁদুরে খেয়ে নিয়েছে, তা তো ব্যাপারটা না। সেই টাকাটাই তো আছে। সেই টাকাটা কি হচ্ছে, কোনো একটা মানুষের হাতে চলে যাচ্ছে, যে টাকাটাকে রিজার্ভ করছে। এই যে টাকার দামটা এত কমে যাচ্ছে, তার কারণ হচ্ছে কিছু মানুষ প্রচুর বড় লোক হয়ে যাচ্ছে, কিছু মানুষ গরিব হয়ে যাচ্ছে। কারণ ওই যাদের কাছে টাকাটা চলে যাচ্ছে, তারা মানে টাকাটাকে সেটা অন্যরকম ভাবেও স্টক করে রেখে দিচ্ছে। তো এখানে টাকা যদি ছাপানো হয়, তাহলে আরো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এটা নিয়ে একটা পোল করা দরকার, যে করা উচিত, মানে কতজন বলছে উচিত, কতজন বলছে উচিত না। যেমন দেবব্রত বললো উচিত, বাকিরাও একটুখানি ভিউজ দিক, তারপর। হ্যাঁ, সরি সরি, উচিত নয়, হ্যাঁ। সেরকম সবাই বলুক, তারপর তাহলে বোঝা যাবে। এটা কালকে উত্তরটা বলা। স্যার আমার মনে হয় স্যার উচিত না, নাহলে স্যার সেই ভেনেজুয়েলার মতো অবস্থা হয়ে যাবে। হ্যাঁ স্যার, বলুন। কি না হয়েছিল না, ওদের একটু ব্যাপারটা কি? রিসার্চ করার টাইম দেওয়া উচিত।
হ্যাঁ স্যার। স্যার আপনি প্রশ্নটা কি করেছিলেন স্যার, আমি একটুখানি। এতে মুদ্রাস্ফীতি হওয়ার চান্স থাকা আছে না? স্যার করোনা কি স্যার থার্ড ফেজে আসতে পারে? কেন মানে এটা 6 কি থেকে 8 করে? সপ্তাহ পরে। মানে থার্ড ফেজ হয়ে গেলে পর আর কোনো ফেজ আসবে না, তাই তো? একটা পলিফেজ আসবে। স্যার বুঝলাম না ঠিক, ইন্ডিয়া কেন থাকবে? ও কি আপনি কি বলছেন, চায়না দেবে নাকি টাকা?
ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল। স্যার আপনি বললেন স্যার যে মানে ওই সেলাররা যে দাম বাড়িয়ে দিচ্ছে স্যার, তাহলে তো গভর্নমেন্ট ওইটাকেও রেগুলেট করতে পারে যে বেশি কস্ট না দিতে পারে যাতে কোনো প্রোডাক্টের ওপর। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। হুম। হ্যাঁ। স্যার এটা এটা কি করে তার যদি কোনো অ্যাকাউন্টে টাকা না থাকে তাহলে তাকে ক্রেডিট কার্ড দেবেও বা কেন? আমেরিকার কথা বলছি। ও। দেবে তো। আচ্ছা স্যার। কটা থেকে স্যার? ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। স্যার 10টা থেকে কি আপনার আপনি নেবেন সকালে নাকি? আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ স্যার লিভ হ্যাঁ স্যার, করুন। লিভ করুন। স্যার স্যার আসছি। বলছি স্যার একটু একটু স্যার রেকর্ডিং